বাংলাদেশের পর কাঁপল মিয়ানমার ও থাইল্যান্ড, আরও বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা চিকেন নেক এলাকায় সেনা তৎপরতা বাড়িয়েছে ভারত। ট্রাম্পকে ফ্যাসিস্ট বললেন না মামদানি, 40 মিনিট আলোচনায় শত্রুতা বদলে গেল সৌহার্দ্যে। টাইটানিক যাত্রীর ঘড়ির মূল্য 28.5 কোটি টাকা, নিলামে এ ধরনের স্মারকের এটিই সর্বোচ্চ দাম। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশের পর মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্তে রোববার 23 নভেম্বর 5.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কেন্দ্র বার্মার দাওয়ে এলাকায় ছিল, যা বাংলাদেশ থেকে প্রায় 267 কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্পে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। শনিবার মিয়ানমারেও 3.4 থেকে 3.7 মাত্রার 3টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 23 নভেম্বর বাংলাদেশ সময় সকাল 10:39 মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় 5.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র বার্মার দাওয়ে এলাকায় ছিল, যা বাংলাদেশ থেকে প্রায় 267 কিলোমিটার দূরে অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি সেবা সতর্ক অবস্থায় রয়েছে। 21 নভেম্বর বাংলাদেশে আঘাত হানা 5.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত 10 জনের প্রাণহানি ঘটে। এই ঘটনার পরদিন আরও 3 বার মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা NCS জানিয়েছে, মিয়ানমারেও 22 নভেম্বর 3টি ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ সময় সকাল 6:41 এবং 7:19 যথাক্রমে 3.5 ও 3.7 মাত্রার কম্পন আঘাত হানে। এরপর রাত 11:01 আরও একটি 3.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এসব কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে ভূমিকম্পজনিত ঘটনা সাধারণ, কারণ এটি পৃথিবীর সিসমিক অঞ্চলের সাথে সংযুক্ত। তাই স্থানীয়রা সতর্ক থাকলেও বড় ধরনের বিপদ অপেক্ষাকৃত কম। শাহিদা রুবি, মাই টিভি। ভূমিকম্প ঘটে যখন পৃথিবীর ভেতরের টেকটনিক প্লেটগুলো পরস্পরের সাথে আটকে থেকে হঠাৎ পিছলে যায়। এতে বিপুল শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে এবং ভূপৃষ্ঠে কাঁপুনি অনুভূত হয়। ভূমিকম্প শুরু হয় গভীরের হাইপোসেন্টার থেকে, আর তার ঠিক উপরে থাকে এপিসেন্টার, যেখানে কাঁপুনি সবচেয়ে বেশি। প্লেটগুলো কখনো মুখোমুখি ধাক্কা খায়, কখনো আলাদা হয়, আবার কখনো পাশাপাশি ঘষে। এই সীমানাতেই বেশিরভাগ ভূমিকম্প ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পায়ের তলার মাটি হঠাৎ কেঁপে ওঠার পেছনে রয়েছে পৃথিবীর গভীরে থাকা বিশাল পাথরের ব্লক বা টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া। সাধারণভাবে মাটি শক্ত ও স্থির মনে হলেও এসব প্লেট সবসময় চলতে থাকে। প্লেটগুলোর ধার একসময় ঘর্ষণের কারণে আটকে যায়, কিন্তু বাকি অংশ চলতে থাকে বলে সেখানে প্রচণ্ড চাপ জমে। হঠাৎ সেই চাপ ভেঙে বেরিয়ে এলেই বিপুল শক্তি ছড়িয়ে পড়ে এবং ভূমিকম্প ঘটে। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভূপৃষ্ঠে এসে আমরা কাঁপুনি অনুভব করি। ভূমিকম্প বুঝতে হলে 3টি গুরুত্বপূর্ণ শব্দ জানা দরকার। প্রথমটি হলো ফল্ট, যেটি হলো সেই ফাটল যেখানে প্লেটের নড়াচড়া ঘটে। এরপর হাইপোসেন্টার, ভূমিকম্পের গভীরের প্রকৃত উৎসস্থল। আর সবশেষ এপিসেন্টার, যার ঠিক উপরে ভূপৃষ্ঠে কাঁপুনি সবচেয়ে বেশি অনুভূত হয়। পৃথিবীর গঠন অনেকটা পাজেলের মতো। কেন্দ্রে কঠিন ইনার কোর, বাইরে তরল আউটার কোর, এরপর বিশাল ম্যান্টেল, আর একদম বাইরের ভঙ্গুর ভূত্বক বা ক্রাস্ট। ম্যান্টেলের উপরের অংশ আর ভূত্বক মিলে তৈরি লিথোস্ফিয়ার আসলে বহু ভাঙা টুকরো। এই টুকরোগুলোই টেকটনিক প্লেট। প্লেটের সীমানাতেই বেশিরভাগ ভূমিকম্প হয়। প্লেট 3 ভাবে নড়ে: মুখোমুখি ধাক্কা কনভার্জেন্ট, দূর থেকে সরে যাওয়া ডাইভার্জেন্ট, আর পাশাপাশি ঘষা খাওয়া ট্রান্সফর্ম।
এর মধ্যে ট্রান্সফর্ম সীমানায় চাপ বেশি জমে বলে বড় ভূমিকম্পের সম্ভাবনা বেশি থাকে। প্লেটের আটকে থাকা অংশে যখন চাপ বাড়তে থাকে তখন একসময় ইলাস্টিক রিবাউন্ড ঘটে, রাবার ব্যান্ড হঠাৎ ছিটকে যাওয়ার মতো। সেই শক্তি ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের শক্তি ছড়ায় পি ওয়েভ এবং এস ওয়েভ নামে সিসমিক তরঙ্গ দিয়ে। দ্রুতগামী পি ওয়েভ আগে পৌঁছায় আর পরে আসে এস ওয়েভ। এই দুই তরঙ্গের আগমনের সময়ের পার্থক্য বিজ্ঞানীদের জানান দেয় ভূমিকম্প কত দূরে হয়েছে। তিনটি ভিন্ন সিসমোগ্রাফি স্টেশনের তথ্য মিলিয়ে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতিতে এপিসেন্টার সঠিক অবস্থান নির্ধারণ করা হয়। এত প্রযুক্তি থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা এখনও সঠিকভাবে বলতে পারেন না ভূমিকম্প ঠিক কখন হবে, কোন এলাকায় ভবিষ্যতে ভূমিকম্প হতে পারে তা জানা গেলেও নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। তাই ক্ষতি কমানোর একমাত্র উপায় হল প্রস্তুতি, শক্তিশালী বিল্ডিং কোড, ভূমিকম্প সহনীয় অবকাঠামো এবং জনসচেতনতা। শাহিদা রুবি, মাই টিভি। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ভারতের জন্য ভৌগোলিক, সামরিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সরকার এই করিডোরের নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করেছে। শিলিগুড়িতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে করিডোরের নিরাপত্তা ও সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চিকেন স্নেক এলাকায় নিরাপত্তা ও সেনা উপস্থিতি বাড়িয়ে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারত। ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভৌগোলিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। এই সংকীর্ণ ভূখণ্ডটি এমন একটি স্থান যা যোগাযোগ, অর্থনীতি এবং সামরিক কৌশলের দিক থেকে ভারতের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ভারত সরকার সম্প্রতি এই অঞ্চলে নিরাপত্তা আরো দৃঢ় করার পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার এই শক্তিশালীকরণকে ত্বরান্বিত করেছে দিল্লিতে লালকেল্লার কাছে সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণের ঘটনা। এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় দেশের নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল এলাকাগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। শিলিগুড়িতে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়। বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত সব পক্ষকে নিয়ে আলোচনা চালানো হয়েছে। বিশেষভাবে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার দিকগুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন শিলিগুড়ি করিডোর ভারতের দুর্গম সংযোগের মূল পথ হিসেবে কাজ করে। তাই এই অঞ্চলের নিরাপত্তা শুধু সামরিক কৌশলগত কারণে নয়, অর্থনৈতিক এবং জনপরিবহন ব্যবস্থার জন্য অপরিহার্য। শাহিদা রুবি, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মতাদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি মানুষ। অতীতে একে অপরকে কমিউনিস্ট, জিহাদি, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট বললেও হোয়াইট হাউসে প্রথম বৈঠকে তৈরি হলো অপ্রত্যাশিত সৌহার্দ্য। 40 মিনিট আলোচনার পর ট্রাম্প প্রকাশ্যে প্রশংসা করলেন মামদানিকে, বললেন, আমরা সবাই বদলে যাই, তিনি ভালো কাজ করতে পারবেন। এদিকে মামদানি বলেন, আমরা মতবিরোধ নয়, নিউ ইয়র্কবাসীর সেবা করার লক্ষ্যে আলোচনা করেছি। 18 লাখ মানুষের জীবনযাত্রার উন্নতি সম্ভব। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি কি এখনো ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? ট্রাম্প নিজেই হেসে বললেন, ঠিক আছে, তুমি এটা বলতে পারো। আর মুহূর্তেই তৈরি হলো অদ্ভুত মিলন। মতাদর্শগতভাবে একে অপরের সম্পূর্ণ বিপরীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। অতীতে ট্রাম্প তাকে কমিউনিস্ট, জিহাদি ও ইহুদি বিদ্বেষী বলে আক্রমণ করেছিলেন। মামদানি ও ট্রাম্পকে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট বলেছিলেন। তবু গত শুক্রবার হোয়াইট হাউসে প্রথম মুখোমুখি বৈঠকে তৈরি হলো এক অপ্রত্যাশিত উষ্ণ পরিবেশ। প্রায় 40 মিনিটের আলোচনার পর ট্রাম্প প্রকাশ্যে প্রশংসা করলেন সেই ব্যক্তিকেই যার নীতির তিনি দীর্ঘদিন ধরে তীব্র সমালোচক। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কঠিন প্রশ্ন থেকে মামদানিকে আড়ালও করলেন তিনি। দ্য মিডল ইস্ট আই জানায়, ট্রাম্পের ডেস্কের পাশে দাঁড়িয়ে থাকা দুই নেতাকে বেশ হাস্যোজ্জ্বল মনে হচ্ছিল।
ট্রাম্প বলেন, তার বিজয়কে আমি উদযাপন করি। আমি নিশ্চিত তিনি বেশ ভালো কাজ করবেন, এমনকি কিছু রক্ষণশীলকেও অবাক করে দিতে পারেন। সাংবাদিকদের প্রশ্নে জানালেন, তিনি আর মামদানিকে কমিউনিস্ট বা জিহাদি হিসেবে দেখেন না। আমরা সবাই বদলে যাই। পাল্টা প্রশ্ন যখন মামদানির দিকে, তিনি কি এখনো ট্রাম্পকে স্বৈরাচারী মনে করেন? ট্রাম্প মজা করে নিজেই উত্তর দিয়ে এগিয়ে আসেন, আমাকে স্বৈরাচারীর চেয়েও খারাপ বলা হয়েছে। আর যখন সাংবাদিকরা জানতে চান মামদানি কি এখনো তাকে ফ্যাসিস্ট ভাবেন, তখনও হাসি মুখে ট্রাম্প বলেন, ঠিক আছে, তুমি সেটা বলতে পারো। ব্যাখ্যা দেওয়ার চেয়েও সহজ। মামদানি শুধু হাসি মুখে মাথা নেড়ে সায় দেন। বিশ্বজুড়ে সাংবাদিকরা বারবার দুজনের অতীত বিবাদ উস্কে দিতে চাইলে ট্রাম্প কৌশলে তা থামিয়ে দেন এবং আড্ডার পরিবেশকে সহযোগিতামূলক রাখেন। ফলে শত্রুতার বদলে তৈরি হয় অপ্রত্যাশিত সৌহার্দ্য। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে লক্ষ্য করে নতুন সামরিক অভিযানের কথা ভাবছে, যা গোপন অপারেশন দিয়েও শুরু হতে পারে। মাদুরো এসব অভিযোগ নাকচ করে বলছেন ওয়াশিংটন তাকে সরাতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র কার্টেল দে লস সোলেসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিষয় বিবেচনা করছে, যে নতুন সামরিক ও আইনগত পদক্ষেপের পথ খুলতে পারে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক আবারও উত্তপ্ত। মাদুরো সরকারের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তবে কবে, কিভাবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। রয়টার্সকে 4 মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধরনের অভিযান বিবেচনা করছে। তাদের মধ্যে দুজনের দাবি এটি গোপন সামরিক কার্যক্রম দিয়ে শুরু হতে পারে। হোয়াইট হাউস বলছে, ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছুই বাদ দেওয়া হচ্ছে না। ট্রাম্প আবারও জানিয়েছেন, মার্কিন বাজারে মাদক প্রবেশ ঠেকাতে প্রয়োজন হলে সব ধরনের শক্তি প্রয়োগ করতে তিনি প্রস্তুত। অন্যদিকে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওয়াশিংটন তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। তিনি আরও দাবি করেন, ভেনেজুয়েলার সেনাবাহিনী যে কোনো বাহ্যিক হস্তক্ষেপ প্রতিরোধ করবে। পরিস্থিতি আরও জটিল করেছে মার্কিন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সতর্কতা। ভেনেজুয়েলার আকাশসীমায় বিপজ্জনক পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করার পর কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে। এর মাঝে যুক্তরাষ্ট্র 24 নভেম্বর কার্টেল দে লস সোলেসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে পারে। বলা হচ্ছে, এই চক্রের নেতৃত্বে আছেন মাদুরো নিজেই। তবে মাদুরো এ অভিযোগও উড়িয়ে দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা জানান, চক্রটি সন্ত্রাসী তালিকা অন্তর্ভুক্ত করা হলে সামরিক হামলা, সম্পদ জব্দ সহ নতুন বিকল্প উন্মুক্ত হবে। অন্যদিকে ক্যারিবীয় অঞ্চলে শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র। সেখানে পৌঁছেছে দেশটির সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ জেরাল্ড আর ফোর্ড, সঙ্গে 7টি যুদ্ধ জাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধ বিমান। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে সীমিত যোগাযোগ চলছে, কিন্তু এই যোগাযোগ কি আসন্ন সামরিক সিদ্ধান্তকে থামাতে পারবে তা এখনও অনিশ্চিত। উত্তেজনা বাড়ছে, নজর এখন দুই দেশের পরবর্তী ঘোষণা ও সামরিক অবস্থানে। শাহিদা রুবি, মাই টিভি। টাইটানিক দুর্ঘটনায় নিহত ধনাঢ্য যাত্রী ইসিডর স্ট্রাউসের মরদেহ থেকে উদ্ধার করা স্বর্ণের পকেট ঘড়িটি নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। 18 ক্যারেট স্বর্ণের জুলেস জার্গেনসেন ব্র্যান্ডের এই ঘড়িটি বিক্রি হয়েছে 17,80,000 পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 28.5 কোটি টাকা। এ ধরনের কোনো স্মারকের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দাম বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান। টাইটানিক দুর্ঘটনায় নিহত ধনাঢ্য যাত্রী ইসিডর স্ট্রাউসের মরদেহ থেকে উদ্ধার করা স্বর্ণের পকেট ঘড়িটি নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। 18 ক্যারেট স্বর্ণের জুলেস জার্গেনসন ব্র্যান্ডের এই ঘড়িটি বিক্রি হয়েছে 17,80,000 পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 28.5 কোটি টাকা। এ ধরনের কোনো স্মারকের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দাম বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান। বিবিসির এক প্রতিবেদন থেকে জানানো হয়, ইসিডর স্ট্রাউস এবং তার স্ত্রী আইডা স্ট্রাউস 1912 সালের 14 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউইয়র্কগামী টাইটানিকে যাত্রা করেছিলেন। বরফখণ্ডে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেলে 1500-এরও বেশি মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ইসিডরের মরদেহ উদ্ধার হলেও আইডারের দেহ পাওয়া যায়নি।
আইডাকে লাইফ বোর্ডে উঠতে বলা হলেও তিনি স্বামীকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসিডোরের সঙ্গেই থাকতে চান। এমন সিদ্ধান্ত তাদের প্রেম কাহিনীকে টাইটানিকের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে। 4 প্রজন্ম ধরে স্ট্রাউস পরিবারের সংরক্ষিত ঘড়িটি শনিবার ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেজ শহরের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলামঘরে বিক্রি হয়। একই নিলামে টাইটানিকের লেটারহেড লেখা আইডারের একটি চিঠি 1 লাখ পাউন্ডে, যাত্রী তালিকা 1,04,000 পাউন্ডে এবং RMS কারপাথিয়ার নাবিকদের দেওয়া স্বর্ণপদক 86,000 পাউন্ডে বিক্রি হয়েছে। মোট প্রায় 30 লাখ পাউন্ড উঠেছে টাইটানিক সংশ্লিষ্ট বিভিন্ন স্মারকের নিলাম থেকে। নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, ঘড়িটির রেকর্ড মূল্য প্রমাণ করে টাইটানিক নিয়ে মানুষের আগ্রহ আজও সমানভাবে বেঁচে আছে। তার ভাষায়, টাইটানিকের প্রতিটি যাত্রী নাবিকের আলাদা গল্প ছিল, আর 113 বছর পরও সেসব গল্প স্মারকের মাধ্যমে বর্ণিত হচ্ছে। স্ট্রাউস দম্পতির সম্পর্ককে তিনি টাইটানিকের চূড়ান্ত প্রেমের গল্প বলে উল্লেখ করেছেন। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।